শান্তিপুর গ্রাম নামে একটি ছোট্ট গ্রাম ছিল। এই গ্রামের সকলেই ছিল জেলে। এই গ্রামের সকলে মাছ ধরায় নিয়োজিত ছিল। গ্রামটির নাম শান্তিপুর হলে গ্রামটিতে তেমনটা শান্তিও ছিল না। দিনের বেলায় তেমন সমস্যা হতো না, কিন্তু রাত হলে নেমে আসতো নিশির ডাক। তাই গ্রামের সকলেই কখনো রাত হলে একা একা কোথাও যেত না। সেই গ্রামের সকলেই দিনের বেলাতে মাছ ধরতো, কিন্তু দিনের বেলাতে তেমন মাছও পাওয়া যেত না সেই দিঘিতে। তাই কিছু জেলে রাতে মশাল হাতে করে দিঘিতে মাছ ধরতে যেত। এভাবে দুজন লোক দিঘিতে মাছ ধরে যখনই বাড়িতে ফিরতে যাবে তখনই হঠাৎ ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। কিরে, আমায় মাছ না দিয়ে চলে যাচ্ছিস বুঝি? তারা এক্ষুনি ঘাড় মটিয়ে দিচ্ছি। দিয়ে যা বলছি, মাছ দিয়ে যা। আমার দিঘির মাছ ধরে নিয়ে যাচ্ছিস, আবার আমায় না দিয়ে চলে যাচ্ছিস। এত বড় সাহস তোদের! গো দিঘি, আমি তোমায় মাছ দিয়ে যাচ্ছি, আবার ভুল হয়ে গেছে। এই দাও তোমার মাছ। এই চল চল তাড়াতাড়ি এখান থেকে পালাই। গ্রামে দুজন জেলে দিঘিতে কিছু মাছ ফেলে দিয়ে তাড়াতাড়ি করে সেখান থেকে বাড়িতে ফিরে যায়। এভাবেই রাতে যদি কেউ দিঘিতে মাছ ধরতে আসতো তাহলে দিঘিতে মাছ না দিয়ে কেউই সেখান থেকে ফিরতে পারতো না। এভাবে কাটতে থাকে বেশ কটা দিন। কি রে হাবলু, কালটু, মাছ ধরতে যাবি না বুঝি? এই মরা বট গাছের নিচে বসে গল্পের আসর ভালোই তো দিয়েছিস। আজকে সন্ধ্যার আগে আমি দিঘিতে মাছ ধরতে যাব নৌকা নিয়ে। তোরা দুজনে তৈরি থাকিস, আমি ঠিক সময় মতো চলে আসবো। হ্যাঁ গো বুড়ো, ঠিক আছে ঠিক আছে, তুমি এ নিয়ে চিন্তা করো না। তুমি একটু আমাদের সঙ্গে এসো, গল্প করি। আমি আর কালটু ঠিক সময় মতো নৌকা নিয়ে তোমার জন্য দিঘির ধারেও অপেক্ষা করবো। এসো তো আমাদের সঙ্গে গল্পে সামিল হও। আর না রে, আমি আর তোদের সঙ্গে বসে গল্প করছি না, বাড়িতে যাই। হাতে কটা কাজ আছে, কাজগুলো তাড়াতাড়ি সেরে নেই। বিকেলে যে দিঘিতে মাছ ধরতে যেতে হবে, আমি না হয় অন্য কোনো দিন বসে তোদের সাথে গল্প করব। ঠিক আছে বুড়ো, যাও তবে। তুমি ঠিক মতো দিঘির পারে চলে এসো, তোমার জন্য অপেক্ষায় থাকবো। সময় মতো চলে এসো কিন্তু বুড়ো। বুড়ো লোকটি হলো গ্রামের একজন বয়স্ক বৃদ্ধ। সবাই বুড়োকে ভালোবেসে বুড়ো বলেই ডাকে। বুড়ো তেমনি গ্রামের সকলের সঙ্গে হাসি আর গল্পে মাতিয়ে রাখে। কালটু, হাবলু আর বুড়ো এরা তিনজন মিলে দিঘিতে মাছ ধরে সবসময় একসাথে। বুড়ো বুড়োর কাজে বাড়িতে চলে যায় আর সকলে মরা বটগাছের নিচে বসে গল্প করতে থাকে। কারণ রাতে তো এইভাবে গল্প করতে পারে না, কারণ তারা সবাই ভয় পায়। এরপর দুপুর গড়িয়ে বিকেল আসতে হাবলু আর কালটু বুড়োর জন্য দিঘির পাড়ে নৌকা নিয়ে অপেক্ষায় থাকে। কিরে হাবলু, এখনো বুড়ো আসছে না কেন? বেলা যে বয়ে যায়, রাত হয়ে গেলে কিন্তু আমি দিঘিতে মাছ ধরতে যাবো না বলে দিল। আরে কালটু, তুই চিন্তা করিস না। বুড়ো যখন বলেছে ঠিক বুড়ো চলে আসবে। হয়তো কোনো কাজ দেখে ফেসে গেছে, না হলে কোথাও দাঁড়িয়ে গল্পে মেতে উঠেছে। তুই এ নিয়ে চিন্তা করিস না। আর রাত হলে কি হবে, বুড়ো তো অনেক কিছু জানে। বুড়ো থাকলে আমাদের কোনো চিন্তা নেই, বুঝলি তো। হাবলু আর কালটু গল্প করতে করতে বুড়ো এসে হাজির হয়। কিরে, তোরা চলে এসেছিস? চল তবে রওনা হই। দিঘির মাঝখানটায় আজকে মাছ ধরতে যাব বুঝলি। চল চল, বেলা যে বয়ে যায়, তাড়াতাড়ি চল, মাছ ধরে বাড়ি ফিরতে হবে। এই তোমার আসার সময় হলো বুড়ো। অবশ্যই কোথাও গল্পে মেতেছিলে, না হলে কোনো কাজে ফেসে গেছিলে। তোমায় নিয়ে আর পারি না। এখন তো প্রায় বেলা ডুবে যাওয়ার সময়, এখন গেলে কখন মাছ ধরে ফিরবো শুনি? হ্যাঁ বুড়ো, তুমি এত দেরি করে আসলে কেন? আমরা সন্ধ্যার আগে কিন্তু মাছ ধরে ফিরবো, এই বলে দিলুম। আর যদি দেরি হয় তাহলে আমি তোমাদের সঙ্গে মাছ ধরতে যাব না। আরে চল তো, কিছুই হবে না। আমি থাকতে তোদের এত চিন্তা কিসের? আমি তো এটাই বুঝতে পারি না। এই হাবলু, নে পাল্টান, জোরে জোরে পাল্টে নে, মাছ দিঘিতে চল দেখি। হাবলু আর কালটু জোরে জোরে নৌকা চালিয়ে মাছ দিঘিতে চলে যায় আর তারা মাছ ধরতে থাকে। মাছ ধরতে ধরতে কখন যে চারপাশটা অন্ধকার হয়ে যায় সেটা তারা বুঝতেই পারে না। এত মাছ পাওয়া যাচ্ছে যে মাছ ধরার নেশায় ওরা বুঝতেই পারেনি যে রাত ঘনিয়ে এসেছে। হঠাৎ করে কালটু বলে ওঠে, কিরে হাবলু, বুড়ো, আমরা তো এখনো মাছ দিঘিতে আসি। দেখেছো কেমন চারপাশটা অন্ধকারে জেগে গেছে, রাত নেমে এসেছে। চলো চলো, আর মাছ ধরবো না, আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। বুড়ো, তুমি মশালটা জ্বালাও, আমি হারিকেনটা জ্বালাচ্ছি। এই কালটু, থাম তো। এত ভয় পেলে মাছ ধরতে এসেছিস কেন? কিছুই হবে না, মশাল জ্বালিয়েছি না, হারিকেন আছে না। আগুন থাকলে দেখবি কাছে কিছু ভিড়বে না। চুপটি করে বসে থাকতো, কত মাছ পাওয়া যাচ্ছে দেখছিস না। এত মাছ রেখে কি বাড়ি ফেরা যায় বল? ভয় পাস না, চুপটি করে বস। না রে হাবলু, যা মাছ ধরেছি এই ঢের হয়েছে। তুই বরং পাল্টে নে, নৌকা ঘুরিয়ে নে ডাঙার দিকে। আমরা বরং মাছ ধরতে ধরতে বাড়ি ফিরে যাই। হাবলু আর কালটু
নৌকা চালাতে থাকে। বুড়ো এদিকে হঠাৎ করে একটা বিড়ি ধরিয়ে ফেলে। বুড়ো জোরে জোরে দীর্ঘ নিঃশ্বাস নেয় আর বিড়ি টানতে থাকে। এভাবে আকাশের দিকে তাকিয়ে বুড়ো যেন কিছু একটা বুঝতে পারে। সে বুঝতে পারে আশেপাশে কিছু একটা ঘটতে চলেছে। বুড়ো কেমন হঠাৎ করে অস্থির হয়ে পড়ে। চারপাশটা মেঘে অন্ধকার হয়ে যায়। ঝোড়ো বাতাসও বইতে থাকে। জোরে জোরে বিদ্যুৎ চমকাতে থাকে। মনে হয় যেন এই মেঘ ভেঙে দিঘির জলে পড়বে। হাবলু দেখ, বুড়ো কেমন আকাশের দিকে একভাবে তাকিয়ে আছে। আমার মনে হয় বুড়ো তাকিয়ে তাকিয়ে তারা গুনছে, বুঝলি? তুই কিছু জানিস না, বুড়ো আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে মেঘ গুনছে রে পাগলা। হ্যাঁ গো বুড়ো, কটা মেঘ গুনলে শুনি? না রে, তোরা এসব কিছু বলিস না, তাড়াতাড়ি পাল্টে নে, পারে চল। আমার শরীরটা যে কেমন অস্থির করছে, মনে হচ্ছে কিছু একটা হতে চলেছে। তাড়াতাড়ি নৌকাটা পারে নেওয়ার চেষ্টা কর। কেন গো বুড়ো, তুমি এ কথা বলছো কেন? তাড়াতাড়ি পারে যেতে বলছো। কি হয়েছে? তুমি কি কিছু বুঝতে পেরেছো? কি হয়েছে বুড়ো, বলো না। আমার তো ভয়ে গা কাঁপা শুরু করেছে। কালটু, আমায় দে পাল, আমি বেয়ে যাচ্ছি। না বুড়ো, তোমার পাল্টানা লাগবে না। আমি আর কালটুই জোরে জোরে পাল্টা টানার চেষ্টা করছি। বুড়ো একের পর এক বিড়ি ধরাতে থাকে আর আশপাশটা দেখতে থাকে। বড় বড় চোখ করে বুড়ো আশপাশে আকাশের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ দিঘির জলে বড় বড় ঢেউ নৌকাতে ধাক্কা দিতে থাকে আর চারপাশটা থেকে একটা তীব্র মাছ পচা এবং পচা কাদার গন্ধ ভেসে আসে। কি রে, এ কি বিশ্রী গন্ধ! দমসে একদম বন্ধ হয়ে যাচ্ছে। এই গন্ধ তো আর সহ্য করতে পারছি না। হঠাৎ দিঘির জলে এত ঢেউ কোথা থেকে আসলো? আর কি বিশ্রী পচা মাছের গন্ধ! সি সি সি, মনে হচ্ছে এখনই আমার নারী বুড়ি সব উঠে আসবে পেট থেকে। এই তুই বে, তোরা পাল টানা বন্ধ করলি কেন? জোরে জোরে পাল টেনে নৌকা পারে নে, আমি এদেরকে আটকাচ্ছি। আর হ্যাঁ, তোরা তোদের মুখে তোদের নিজের গামছাটা বেঁধে নে, তাহলে আর এই পচা গন্ধ, তীব্র গন্ধ নাকে যাবে না। বুড়োর কথা মতো হাবলু আর কালটু গামছা দিয়ে মুখ বেঁধে নেয়। বুড়ো একটা একটা করে দিঘির জলে মাছ ফেলতে থাকে। হাবলু আর কালটু জোরে জোরে পাল টানতে থাকে। একটা সময় ওরা দিঘির পাড়ে চলে আসে। দিঘি থেকে নামতেই হঠাৎ সেই দিঘিটি বিকট ভাবে তাদের পেছন থেকে ডাকতে থাকে। এ কি রে, তোরা আমায় মাছ না দিয়ে চলে যাচ্ছিস? তোদের এত বড় সাহস! দে বলছি, মাছ দিয়ে যা, না হলে এক্ষুনি তোদের তিনজনকেই এই দিঘির জলে টেনে নিয়ে যাব, তখন বুঝবি। দে, মাছ দিয়ে যা। এই যা বলছি এখান থেকে। এই তো মশাল দেখেছিস, তোকে মাছ একটা একটা করে দিতে দিতে অর্ধেক মাছই তোকে দিয়ে দিয়েছি। আবার পেছন থেকে মাছ চাইছিস? কাছে আয় একবার, এই মশাল দিয়ে তোর মুখ পরিয়ে দেবো, বুঝলি? যা, এখান থেকে পিছু করলে তোর খবর আছে বলে দিলাম। এই তোরা তাড়াতাড়ি পা চালিয়ে চল, আকাশটা বেগে চেয়ে গেছে, যখন তখন বৃষ্টি নামতে পারে। মশাল বৃষ্টির জলে ভিজে গেলে আর জ্বলবে না, তাড়াতাড়ি আমাদের এখান থেকে যেতে হবে। এরপর তারা তিনজন তাড়াতাড়ি করে পা চালিয়ে বাড়ির দিকে যেতে থাকে। হঠাৎ মাঝ পথে শুরু হয়েছে বৃষ্টি। তারা দিশেহারা হয়ে পড়ে আর মরা বটগাছটার নিচে বসে থাকে। বুড়ো বসে বসে বিড়ি টানতে থাকে। আচ্ছা বুড়ো, এই দিঘির ডাক, এই ব্যাপারটা কি? এই দিঘির ডাকের কাহিনীটাই বা কি? কি কারণে এই দিঘিটা গ্রামের মানুষদের উপর ক্ষতি করছে? রাত্রে যে বেরোয় সে আর জীবন নিয়ে বাড়ি ফিরতে পারে না। ব্যাপারটা কি বুড়ো? তবে হ্যাঁ, খেয়াল রাখিস হারিকেনের আগুনটা যেন নিভে না যায়, আর মশালের আগুনটাও যেন জ্বলতে থাকে। গল্প শুনতে শুনতে ভয় পাস না যেন। অনেক বছর আগের কথা, তখন আমি বেশ ছোট। এই শান্তিপুর গ্রামের এক জমিদার ছিল। এই গ্রামের যত সুন্দর সুন্দর মেয়ে থাকতো, সব সুন্দর মেয়েদের জমিদারের ভোগের শিকার হতে হতো। আর যে দিঘিতে আমরা মাছ মারতে যাই, ওই দিঘি ছিল এই শয়তান জমিদারের। হঠাৎ একদিন সন্ধ্যা হবে হবে ঠিক এই সময় দিঘির ওপারে এক মেয়ে এপারে এসেছিল হাটে বাজার করতে। দিঘির ওপারে গ্রামটাতে তেমন বাজার ঘাট বসতো না, তবে সেই সময় দিঘির ওপারে গ্রামের মানুষজন এপারে এসেই বেশি বাজার করতো। একদিন ওপার থেকে একটি সুন্দরী মেয়ে হাট করে বাড়ি ফিরছে, তখন জমিদারের চোখে পড়ে মেয়েটি। তারপর বুড়ো কি হলো? তারপরে থেমে গেলে কেন? নারে থামলাম কি আর, সাথে মনে হচ্ছে আশেপাশে কিছু আছে। তারা, আমি দেখছি। মশালটা আমায় দে। বুড়ো, এই নাও মশাল। আর হেরিকেনে আগুনটাও বাড়িয়ে দেওয়া হয়েছে, এখন বলো। তারপরে জমিদার মেয়েটিকে ভালো বুঝে নিজের কাছে ডাকে। ডাকার পরে মেয়েটির সঙ্গে জোর জবস্ত করে মেয়েটিকে সর্বনাশ করে। তারপরে মেয়েটি লজ্জায় গ্রামের মানুষকে মুখ দেখাবে কি করে, এ কথা ভেবে সেই সময় মেয়েটি দিঘির জলে ঝাঁপ দিয়ে মারা যায়। তারপর থেকেই এই দিঘির জলে এই মেয়েটির অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়, আর সামনে যাকেই দেখে তাকেই তার শিকার করে নেয়। বুড়ো, তুমি জমিদারকে দেখেছো? ওই শয়তান জমিদারকে দেখতে কেমন ছিল? না রে, আমি কখনো দেখিনি, কিন্তু বাবা দাদুদের মুখে এই গল্প শুনেছি। নে চল, দেরি হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে রওনা হই। তবে হ্যাঁ, শুনেছি মেয়েটা নাকি খুব সুন্দরী ছিল। আর এই শান্তিপুর গ্রামের এক চাষির ছেলের সাথে মেয়েটি বিয়ে হওয়ার কথা ছিল। যখন চাষির ছেলে এই দিঘিতে ডুবে মেয়েটির মরা সব কাহিনী শোনে, তখন চাষির ছেলে জমিদারকে হত্যা করে এই দিঘির জলে নিজের জীবন দেয়। এই থেকেই এই দিঘির নাম হয় অভিশপ্ত দিঘি।
আচ্ছা বুড়ো, তুমি এত কিছু কোথা থেকে জানলে আর কে তোমাকে জানালো? পাগলারা, এত প্রশ্ন করতে থাকিস তোরা। আমি এসব শুনেছি বাবা দাদুদের কাছ থেকে। আমার দাদু অনেক কিছু জানতো, দাদুর কাছ থেকে বেশিরভাগ শেখা। বাবা তেমন কিছু আমাকে শেখায়নি। এরপর এভাবে রাতে তারা তিনজনে বসে কথা বলতে থাকে। কথা বলতে বলতে ভোর হয়ে যায়। তারপর যে যার মতো বাড়িতে ফিরে যায়। কিন্তু সেদিনের পর থেকে আর কেউ কখনো ওই অভিশপ্ত দিঘি